আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছেন। গতকালকের ঘটনা, ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন দায়িত্বরত কর্মরত ডাক্তারের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তার একটু উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য। এই দৃশ্যটা দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। তার আগে আমরা বরং একটু ঘটনাটা দিকে যাই, যে ঘটনাটা আসলে কী হয়েছিল। ঘটনাটা ডিটেল না জানলে পর আলোচনাটা ঠিক বোঝা যাবে না। ঘটনাটা হলো 6 ডিসেম্বর সকালের দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উনি ময়মনসিংহে গিয়েছিলেন এমন একটা সেমিনারের প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য। যাওয়ার পথে উনি বেশ কয়েকটা হাসপাতাল পরিদর্শন করেন, ত্রিশালে করেছেন, তারপরে ময়মনসিংহ মেডিকেল কলেজ পড়েছে রাস্তায়, উনি সেখানেও পরিদর্শন করতে গিয়েছেন এবং ওখানে ক্যাজুয়ালিটিতে গিয়েছেন। ক্যাজুয়ালিটি মানে যেখানে ওই রোগীর মানে অনেকটা এটা আপনার জরুরি বিভাগ বলতে পারেন, মানুষ আহত হয়ে আসে, সেখানে উনি গিয়েছেন এবং ওখানে একটা ওটি আছে, একটা অপারেশন থিয়েটার আছে। উনি অপারেশন থিয়েটারে গিয়েছেন। অপারেশন থিয়েটারে যে দেখেন সেখানে ওটির টেবিল ছাড়াও রুমের মধ্যে আরও একটা টেবিল আছে। তো উনি যেই জিজ্ঞাসা করেছেন এই টেবিলটা এখানে কেন, এই টেবিলটার কী কাজ। তখন ওখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছিলেন, ডাক্তার ধনদেব বর্মন ওনার নাম। তো এই বর্মন সাহেব নাম উনি এলাকায় খুব পরিচিত। তো বর্মন সাহেব বলেছেন এটা রাখা হয়েছে এখানে, এখানে মাঝে মাঝে ওই যখন কোনো রুগী আসে তার ওষুধ কেনার জন্য, প্রেসক্রিপশন লেখার জন্য ডাক্তার এখানে বসে এটা লেখেন। এটা নিয়েই বাকবিতণ্ডা, এবং এই বাকবিতণ্ডা এক পর্যায়ে চরম আকার ধারণ করে। ডিজি সাহেব উনি এই ধনদেব বর্মনকে বললেন, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তারপরে উনি বলে যায় ক্যামেরাম্যান তোমরা একটা ছবি তুলো, হ্যান করো তেন করো, এগুলো অনেক কিছু উনি বলেছেন। ধনদেব বর্মন সাহেব পদের দিক দিয়ে অনেক ছোট হলেও উনি কিন্তু আবার মানে আপনার বয়সের দিক দিয়েও একটু জুনিয়র। ওনারা যদ্দূর আমি শুনেছি একই সঙ্গে একই মেডিকেল কলেজে পড়তেন, রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন তারা উভয়ই, এবং সেখানে ধনদেব বর্মন ওনার চেয়েও কয়েক বছরের জুনিয়র ছিলেন। সিনিয়রের সঙ্গে উনি বেশ তর্ক করেছেন এবং এক পর্যায়ে ডিজি সাহেব বলেছেন যে তুমি যদি তোমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এভাবে কথা বলো তাহলে তুমি রোগীদের সঙ্গে কীভাবে কথা বলো। ধনদেব বর্মন জবাব দিয়েছেন, আমি রোগীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করি, কিন্তু যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার পড়ে না। মানে এই সবগুলো কথাই কিন্তু স্বাভাবিকভাবে অন্য সময় হলে কেউ বলতো না, কিন্তু উনি পদের দিক দিয়ে হয়তো এমনিতে 2-3 বছরের জুনিয়র, কিন্তু পদের দিক দিয়ে কিন্তু উনি অনেক ছোট। উনি ডিজি আর উনি মাত্র সহকারী অধ্যাপক। এখন আপনি বলবেন যে এত সিনিয়র লোক সহকারী অধ্যাপক হলো কেন। এটা হলো আরেক ট্র্যাজেডি। মানে মেডিকেলের বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের এইটা একটা বিশাল ট্র্যাজেডি, যে ট্র্যাজেডি নিয়ে কেউ কখনো কথা বলে না, আর বললেও খুব জোরে কিছু শোনা যায় না। এই ট্র্যাজেডি নিয়ে আমি একটু আপনাদেরকে বলতেছি। তো এরকম আলোচনার এক পর্যায়ে ডিজি সাহেব চলে আসলেন এবং এক পর্যায়ে কিন্তু ধনদেব অনেক ডিজির বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন যে আপনি ঢাকায় একটা সেমিনারে আমরা গিয়েছিলাম, আপনার 2 দিন আসার কথা ছিল, আপনি তো সেখানে আসেন নাই, একদিন আপনি আসেন নাই। তো এইগুলো বলার মাধ্যমে হয়তো ওনার ভুলগুলি উনি ধরিয়ে দিচ্ছিলেন যে আপনি যে আমার ভুল ধরতে বলেন নাই, ভাবখানে এরকম যে আপনি যে আমার ভুল ধরতে এসেছেন, আপনারও তো ভুল আছে। এগুলি এইভাবে আলোচনাটা কিন্তু তর্কাতর্কিটা চলেছে। তারপরে হাসপাতালের ডিরেক্টর এসেছেন, এসে ওনাদেরকে সরিয়ে নিয়েছেন, এগুলো করেছেন। এরপরে যেটা হলো যে পরের দিন জানা গেলো যে ধনদেব বর্মনকে বরখাস্ত করা হয়েছে। উনি করেছেন, ডিজি সাহেব পাওয়ারফুল লোক, আর পাওয়ারফুল লোকের মুখে মুখে আপনি তর্ক করবেন, আপনি তো বরখাস্ত করা হবেই, এটাই যে বাংলাদেশের নিয়ম। এখন প্রশ্ন হলো যে এখানে ধনদেব বর্মন কেন এমন আচরণটা করলেন, আর যে আচরণটা করলেন সেটা কি একেবারেই ভুল ছিল, নাকি সেটা শুদ্ধ ছিল, নাকি সেটা কিছুটা ভুল ছিল। এই আলোচনাগুলি কিন্তু জরুরি কেন সেটা আমি বলবো, পরে বলছি। বিষয়টা কিন্তু আসলে ধনদেব বর্মনের একার সমস্যা না, অথবা স্বাস্থ্যের ডিজিরও একার সমস্যা না। এখানে ব্যক্তিগত জেদাজেদি খুব একটা জরুরি নয়। একটা কথা মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু রোবট না। মানুষের কিন্তু আপনি ধরেন, আমি একটা উদাহরণ দেব, ধরেন আজকে আপনি অফিসে আসছেন, অফিসে আসার পর আসতে যে হয়তো আপনি দেখলেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, ওই দুর্ঘটনার দৃশ্যটাকে আপনার মাথার মধ্যে থাকবে না, থাকবে কিন্তু, আর অন্য 10 দিনের মতো কিন্তু আপনি ওই দিন আচরণ করতে পারবেন না। অথবা ধরা যাক বাসায়
আপনার স্ত্রী সন্তানদের নিয়ে একটা ঝামেলা হয়েছে, হয়তো আপনার স্ত্রী মারাত্মক কোনো অসুস্থ অবস্থায় হঠাৎ করে পড়ে গেছেন, যখন আপনি ওই দিন অফিসে আসবেন, সেই দিন কি আপনি অন্য অন্য দিনের মতো স্বাভাবিক আচরণ করবেন? করবেন না। এবং এই যে অস্বাভাবিকতা, এই অস্বাভাবিকতাকে যদি অফিস রোবটের মতো করে বিচার করে, তাহলে কিন্তু অফিসে ভুল করবে, আপনার প্রতি একটা অবিচার হবে। মাথায় রাখতে হবে, এই লোকটা কখনো এরকম আচরণ করে না, হঠাৎ করে আজকে কেন করলো? আপনি যদি এটা বুঝতে চান, ওখানে যারা এই ধনদেব বর্মনকে চিনেন তারা সবাই বলবেন, ময়মনসিংহ, আমার নিজের বাড়ি ময়মনসিংহ, আমি এই ঘটনার পর ময়মনসিংহের একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তার ধনদেব বর্মনকে রকচটা টাইপের কোনো লোক? তারা সবাই বলেছেন উনি অত্যন্ত অমায়িক এবং ভদ্রলোক, কারোর সঙ্গে গলা উঁচু করেও নাকি কথা বলেন না। তো হঠাৎ করে এই নিরীহ প্রকৃতির ভদ্রলোক এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন কেন? ঠিক এই জায়গাটাতেই হলো আমাদের মূল দৃষ্টিটা দেওয়া দরকার। একটা মানুষ কখন ক্ষিপ্ত হয়ে যায়? ভাবুন একটা কথা, যখন থেকে হাসিনার পতন ঘটল, শেখ হাসিনার সরকারের পতন ঘটলো গত বছরের জুলাই অগাস্টে, সে সময় দেখেছেন নিশ্চয়ই একদম গৃহবধূ, ছোট ছোট শিশু, তারা পর্যন্ত কিন্তু রাস্তায় নেমে এসেছিল। কেন? কি এমন ঘটেছিল যে তারা রাস্তায় নামাটাকে অবধারিত এবং খুবই প্রয়োজনীয় মনে করেছিল? অথবা টোটাল সোসাইটিতে কি এমন অবস্থা তৈরি হয়েছিল যে তৈরি হওয়ার ফলে তারা না নেমে থাকতে পারেনি? ঠিক এখানেও একই রকম। আপনারা ধনদেব বর্মনের ইতিহাসটা একটু শুনেন, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। ধনদেব বর্মন MBBS পাস করার পর অনেকদিন চাকরি করেছেন। চাকরি করার পর এই ক্লিনিক্যাল সাবজেক্টের যে সর্বোচ্চ ডিগ্রি মানে MS ডিগ্রিটি উনি অর্জন করেছেন 2013 সালে, মানে আজকে থেকে 12 বছর আগে। এই 12 বছরে তিনি মাত্র একটা প্রমোশন পেয়েছেন, সেটা কি মেডিকেল অফিসার থেকে সহকারী অধ্যাপক হয়েছেন। ওনার চাকরি আছে মাত্র কয়েক মাস। তার মানে উনি একটা মাত্র প্রমোশন নেই, এই মেডিকেল সায়েন্সের ওনার সাবজেক্টের সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ ডিগ্রিটা নেওয়ার পরও উনি কিন্তু এত বছরও কিছুই হতে পারেননি। কেন হতে পারেননি? আসলে এটা কেবল মেডিকেল সেক্টরেই সম্ভব। আপনি ইউনিভার্সিটি দেখেন, 10 বছর 15 বছর বয়সে কিন্তু পটাপট প্রমোশন পেয়ে অনেক উপরে যাচ্ছে, প্রফেসর হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাচ্ছে। কিন্তু ওনার চাকরি, পুরো চাকরি জীবন শেষ, এখন উনি সহকারী অধ্যাপক হতে পেরেছেন মাত্র। ওনার মধ্যে একটা ক্ষোভ কাজ করেছে, একটা পুঞ্জীভূত ক্ষোভ, এত বছরের ক্ষোভ। এটা কিন্তু ওনার ক্ষোভ না। আমি আপনাকে বলি, মেডিকেল সেক্টরটা এমন যে একজন লোক MBBS পাস করার পর ওনার যে এন্ট্রি পয়েন্ট মেডিকেল অফিসার, সেখানেই সারা জীবন চাকরি করে যান, একটাও প্রমোশন পান না, নবম গ্রেডে বেতন পান। এমন ঘটনা কেবলমাত্র বাংলাদেশে এই স্বাস্থ্য খাতেই আছে, অন্য কোনো খাতে, ইঞ্জিনিয়ারিং খাতে অনেকটা এরকম আছে, আর কোনো খাতে নেই। অথচ ভাবেন তো একবার, আপনারা যখন স্কুলে পড়তেন, আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের ক্লাসের সবচেয়ে যে মেধাবী ছেলেটা, আমার মনে আছে, আমার সঙ্গে যে আমার বন্ধু যে ছিলেন, আমার সঙ্গে সহপাঠী ছিলেন SSCতে, যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিলেন, উনি কিন্তু ডাক্তার হয়েছিলেন। এর কাজে সবচেয়ে যে মেডিকেলে সবচেয়ে যে মেধাবী স্টুডেন্ট, সে কিন্তু ডাক্তার হয় অথবা ইঞ্জিনিয়ার হয়। হওয়ার পর তারা MBBS পাস করে মেডিকেল অফিসার হয়, সরকারি চাকরি নেয়, আর কিন্তু কোনো প্রমোশন পায় না। প্রমোশন পেতে হলে তাকে কোনো না কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকতে হয়। আমি অনেক মেডিকেল অফিসারকে দেখেছি। আমি একসময় স্বাস্থ্য নিয়ে কাজ করতাম, স্বাস্থ্য বিটের রিপোর্টার ছিলাম আমি দীর্ঘদিন। আমি দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরে কেরানিদের সামনে যে মেডিকেল অফিসাররা দাঁড়িয়ে থাকেন ছোট্ট একটা কাজের জন্য, তার দিকে কেরানিরা মাথা তুলেও তাকান না। ডাক্তারদের এইরকম অপমান দেখি আমি নিজে যখন মনে মনে বলেছিলাম যে ভাগ্যিস আমি ভালো ছাত্র হইনি, বলতে আমাকেও এখানে সে ডাক্তার হয়ে দাঁড়িয়ে থাকতে হতো। আমার কাছে মনে হয়েছিল ভাই। তো এই হলো মেডিকেল সায়েন্সের বাস্তবতা। সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা তারা এরকম এন্ট্রি পয়েন্ট থেকে রিটায়ারমেন্টে যায়, আর যারা নাকি মানে মাঝারি মানের, তারা সচিব হয়ে যান, প্রশাসন ক্যাডারে যান, পুলিশ হন। এবং এই জন্য আপনারা দেখবেন BCS পরীক্ষায় অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এখন প্রশাসনে আসার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে প্রশাসনে আসার চেষ্টা করেন। কেন? আমাদের আজকে বর্তমানে যিনি বাংলাদেশের পুলিশের IGP আছেন, উনি কিন্তু পেশাগতভাবে ডাক্তার, উনি MBBS পাস করে পুলিশ হয়েছেন। এখন আর কেউ ডাক্তারি পাস করে ডাক্তার হতে চায় না। তো আপনি যদি সবচেয়ে মেধাবী স্টুডেন্টের জন্য এরকম একটা ভবিষ্যৎ ঠিক করে রাখেন,
এবং যখন ওনারা দেখতে দেখতে ওনার চাকরি বয়স শেষ আর 1 বছর পর রিটায়ারমেন্টে যাচ্ছেন, ওনার মধ্যে কী পরিমাণ ক্ষোভ থাকতে পারে ভাবুন একবার। হয়তো এই ভদ্রলোক স্বাস্থ্য অধিদপ্তরে বহুদিন ঘোরাঘুরি করেছেন, কোনো কাজ হয়নি। বর্মন সাহেবের মতো শান্ত লোক খেপে যায় কেন? সবাই কিন্তু ডিজি হতে পারে না। MBBS পাশ করে সব ডাক্তার ডিজি হতে পারেন না, কিন্তু অধিকাংশ ডাক্তারই বর্মন হয়ে যান। এটা কেন? এই অনিয়মটা এখানে চলতে থাকছে কেন? এটা চলতে দেওয়া হচ্ছে কেন? এই জায়গাটাতে আমি আশা করেছিলাম উনি কিছু কথা বলবেন। উনি আগামীতে বলেন আমি খুশি হব। আমি মেডিকেল সায়েন্সের লোক না, কিন্তু এই মেডিকেল ডাক্তারদের নিয়ে আমি অনেকদিন কাজ করেছি। ডাক্তার, ওষুধ কোম্পানি, এদের নিয়ে আমি কিছু কাজ করেছি। তো আমি এটা দেখেছি, এই যে ডাক্তারদের মধ্যে বিরাট একটা হতাশা কাজ করে এই ঘটনাটাকে কেন্দ্র করে। তাদের এন্ট্রি পয়েন্ট থেকে রিটায়ারমেন্টে যেতে হয়। তাহলে এখানে নিয়মটা হচ্ছে না কেন? অনেকে বলবেন যে যদি পদ না থাকে খালি কীভাবে হবে? তো পুলিশে কীভাবে হয়? আপনারা এখানে সুপার নিউমারি পদ ক্রিয়েট করেন না? পদ নয়, কিন্তু প্রমোশন দিয়ে দিচ্ছেন। যদি কখনো পদ না হলে আর কী করবে? তার তো প্রমোশন আটকে থাকবে না। তারা এত বছর চাকরি করেছে, সাফল্যের সঙ্গে করেছে, পদ কয়টা আছে না আছে তার উপর ডিপেন্ড করে না, তারা থেকে প্রমোশন দিয়েছে। তো এটা এখানে করেন না কেন? এই নিয়মটা একমাত্র আমার হয় ডাক্তারদের ক্ষেত্রেই নাই। আপনাদেরকে সুপার নিউমারি একটা প্রমোশন দিয়ে দিতে পারেন, যে ওরা তো এত বছর চাকরি হলো, তাই বলে একজন লোককে আপনি এন্ট্রি পয়েন্ট থেকে বিদায় করে দিবেন? তাও কি সমাজের সবচেয়ে মেধাবী লোকটাকে? এটা করেন বলেই ডাক্তাররা কিন্তু ওই যে অর্থের দিকে ঝুঁকে পড়ে, যে প্রমোশন তো পেলাম না, সম্মান তো পেলাম না, ঠিক আছে অর্থ কামাই করি। এগুলো কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড কিন্তু ভাই, কোনো কিছু বিচ্ছিন্ন না। এই সমাজের কাছে তাদের কি প্রত্যাশা ছিল? যখন দেখলো যে এই রাষ্ট্র, এই সরকার, এই বিধিনিষেধ তাকে উপরে উঠতে দিচ্ছে না, তখন সে কী করবে? তখন সে একদিকে মনোযোগী হয়। অথচ লোকটা মেধাবী, তার তো সোসাইটিকে আরও অনেক কিছু দেওয়ার ছিল। এই জায়গাগুলোকে টাচ করতে হবে। আমি ডিজি সাহেবের সম্পর্কে একটা কথা বলি। দেখেন, ওনার যে অধ্যত্ত উনি দেখিয়েছে, উনি তো একসময় সবসময় ডিজি ছিলেন না। ওনার দাড়ি পেকেছে, অনেক বয়স, মাথায় টুপি পরেন, দেখতে নুরানি টাইপের লোক। তো এই নুরানি ভদ্রলোক উনি তো সারা জীবনে ডিজি ছিলেন না। উনি কি দেখেন নাই? উনি প্রফেসর ছিলেন। উনি কি দেখেন? উনিও তো একজন সার্জন ছিলেন। উনি কি দেখেন নাই প্রশাসনের লোকজনদের কি দাপট, অন্যায় দাপট? তো সেই দাপট উনি কেন প্রয়োগ করতে যাচ্ছিলেন? ওনারই একজন সহকর্মী। ওনার তো বোঝা উচিত ছিল যে বর্মনকে তো আমি চিনি, তার তো এরকম করার কথা না, তাহলে কেন করছে? তার মধ্যে ক্ষোভ ছিল। যে কথা বর্মন বলেছিলেন, কিন্তু স্যার আমাকে সাসপেন্ড করেন, আমি আর চাকরি করতে চাই না। মানে কতটা হতাশ হয়ে গেলে একজন মানুষ এরকম বলতে থাকে। আমি এর মধ্যে দেখলাম আবার আরেকটা গ্রুপ মাঠে নেমেছে, তারা বলাবলি করার চেষ্টা করছে, ও তো হিন্দু, এই জন্য ওকে করা হচ্ছে, উনি তো জামাত করে। আরে ভাই, টুপি অথবা মাথার মধ্যে টুপি থাকলে এবং মুখে দাড়ি থাকলে জামাত হয়ে গেল? এত অতি সরলীকৃত সিদ্ধান্তে আসেন কেন আপনারা? আর যদি কেউ জামাত করেছে তার ব্যাপার, এটা তো রাজনৈতিক বিশ্বাসের ব্যাপার, এর সঙ্গে এটা মেলাচ্ছেন কেন? ওই যে হিন্দুই হতো, তাহলে গত আমলেও তো বর্মন সাহেব কোনো প্রমোশন পান নাই, সেটাকে আপনারা কী বলবেন? কাজে এভাবে বলবেন না। সব কিছুকে এত সরল করে আপনারা কিন্তু সমাধান করার চেষ্টা করেন না। মানুষের ভেতরটা বোঝার চেষ্টা করেন, ভাবার চেষ্টা করেন। একটা লোক অতি শান্ত সাদাসিধে একজন লোক কেন উত্তপ্ত কথা বলে, বোঝার চেষ্টা করেন। আর ডিজি সাহেব উনি যখন ছিলেন, উনি কি জানতেন না যে এরকম ওটিতে একটা চেয়ার টেবিল থাকে অনেকের সময়, তারা ওইখানে চট করে বলে এই ওষুধটা নিয়ে আসো, ওষুধকে তারা হাতের উপরে লিখবে? আর এর জন্য উত্তেজিত হওয়ার কী আছে? ওনার আমলে হাসপাতালগুলি কী অবস্থা উনি জানেন না? জানেন তো। কিন্তু সব কিছু কি উনি একদম ইংল্যান্ড আমেরিকার মতো পাবেন? আপনি ধমক দিবেনই বাকি এত লোকের সামনে। আপনি যাদের সামনে তাকে ধমক দিচ্ছেন, ওখানে তো তার অনেক জুনিয়র টুনিয়র ছিল না? তারও তো একটা আত্মসম্মান আছে। আপনি বড় হয়েছেন বলে তাই করবেন? আবার তাকে ছবি তুলতে বলেছেন, ছবি তুলে বলেছেন, কেন বলবেন? এটা তো আপনি বলার একটির মধ্যে পড়ে না। ছবি তুলতে হবে কেন? এটা তো এক ধরনের মাস্তানি হয়ে গেল। তো আমি আশা করব যে আমাদের সমাজের মানুষের মধ্যে এই যে হতাশা, এই যে নিজের পেশা নিয়ে হতাশা, নিজের শিক্ষা নিয়ে হতাশা, এটা যেন কমে যায়, এর ব্যবস্থা করেন। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমার পাশাপাশি আশা করব যিনি বড় দায়িত্বে থাকবেন তিনি যেন বিনয়ী হন, তিনি যেন মানুষকে মানুষ হিসেবে বিচার করতে শিখেন। আমরা কোনো এখানে ভিলেন খুঁজব না, আমরা এখানে কোনো হিরো খুঁজব না। অন্য সময় হলে কী হতো, ওরকম ডিজি যখন এসে মেডিকেল অফিসে বলতো
বুঝতেছে ডিজি ভুল করতেছে, তাও সে চুপ করে থাকতো, মাথা নিচু করে থাকতো, ইয়েস স্যার বলতো। কিন্তু এই বর্মন সাহেব কিন্তু প্রতিবাদ করেছেন। এই জন্য মেরুদণ্ডটা এটা আমি গুরুত্বপূর্ণ মনে করি। হয়তো বর্মন সাহেবের চাকরি বড় একটা ক্ষতি হয়ে যাবে, আমি জানি না কী হবে, হয়তো একটা বড় ক্ষতি হতেও পারে, কিন্তু উনি কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে আমার সামনে, আপনার সামনে যেই কথা বলুক না কোনো, যদি উনি আপনাকে অপমান করে কথা বলে, যদি আপনার কাছে সে, আপনার প্রতি সে ভালো আচরণ না করে, তাহলে আপনার প্রতিবাদ করার অধিকার আছে। এটা যেমন ডিজির সামনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আছে, এটা সেরকম প্রাইম মিনিস্টারের সামনেও একটা কৃষকেরও আছে। আমরা এগুলো যেন ভুলে না যাই, এবং কেবল না ভোলা না, আমরা যেন প্র্যাকটিস করতে শিখি, এটাও আমার কামনা। প্রিয় দর্শক, এখানে পর্যন্তই। আল্লাহ হাফিজ।